আসসালামু আলাইকুম। প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো এবং এই মহামারী সময়ে সবাই ঘরে অবস্থান করছো। আমি আব্দুর রহমান নাহিদ, সহকারী সিনিয়র শিক্ষক, দেলপাড়া লিটল জেনারেল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই অধ্যায়ের যে সকল টপিকসগুলো কি শিখব সেগুলো হচ্ছে পর্যাবৃত্ত গতি, সরলছন্দিত স্পন্দন, তরঙ্গ এবং তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি আছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আসো, পর্যাবৃত্ত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর যদি কি অতিক্রম করে, আমি আবার বলছি যে কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট সময় পর পর যদি একটি নির্দিষ্ট বিন্দুকে যদি অতিক্রম করে, তাহলে তাকে আমরা বলি কি পর্যাবৃত্ত গতি। যেমন আমাদের যে মাথার উপরে কি ফ্যান ঘুরছে, এই গতিটা একটা কি পর্যাবৃত্ত গতি। তাছাড়া যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, সেটাও কি পর্যাবৃত্ত গতি। এবং একটি নির্দিষ্ট সময় পর পর আমরা জানি কি প্রতি এক বছরে সূর্যকে পৃথিবী কি একবার করে কি ঘুরে আসে, বা পৃথিবীকে কেন্দ্র করে যে চন্দ্র ঘুরছে সেটাও এক ধরনের কি পর্যাবৃত্ত গতি। তাছাড়া আমরা যে কি স্প্রিংয়ের যে গতিটা দেখি, যে বাউন্স করে আপ অ্যান্ড ডাউন, সেটাও কি এক ধরনের কি পর্যাবৃত্ত গতি। তাছাড়া আমরা যে কি ঘড়ির মধ্যে যে কি পেন্ডুলামটা দেখি, পেন্ডুলামটা যে টিকটক টিকটক করে যে কি ঘুরতে থাকে, এটাও কি একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুরে কি করে অতিক্রম করে, সেটাও কি এক ধরনের পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কি, যে কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে যদি একটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তাহলে তাকে আমরা বলছি পর্যাবৃত্ত গতি। এখন সরল ছন্দিত স্পন্দন গতি। বা সরলছন্দিত স্পন্দন বলতে আমরা কি বুঝি? সরলছন্দিত স্পন্দন এক ধরনের কি পর্যাবৃত্ত গতি, কিন্তু এর একটি আলাদা একটি বৈশিষ্ট্য আছে। সরলছন্দিত স্পন্দন গতি আমরা কাকে বলি? যে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময়ের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার কি বিপরীত দিকে যদি চলে, তাহলে এটা আমরা এই পর্যাবৃত্ত গতি একটা বিশেষ নাম দিয়েছি, যেমন সরলছন্দিত স্পন্দন গতি। আমরা একটু আগে বলেছিলাম যে স্প্রিংয়ের যে গতি, এটা এক ধরনের কি পর্যাবৃত্ত গতি, এবং এর আরেকটা হলো কি গতি আমরা বলতে পারি সরল ছন্দিত স্পন্দন গতি। কারণ আমরা কি জানি যে স্প্রিংটার তার অর্ধেক সময় যদি নিচের দিকে যায় এবং বাকি অর্ধেক সময় কি আবার কি তার উপরের দিকে চলে আসে। তাছাড়া আমরা একটু আগে কি ঘড়ির পেন্ডুলামের কথা বলেছিলাম। এই পেন্ডুলামটা কি হয়, যে তার নির্দিষ্ট সময়ের অর্ধেক সময় কি একদিকে, বাকি অর্ধেক সময় কি তার বিপরীত দিক দিয়ে চলে, তাহলে এটাও আমার এক ধরনের সরল ছন্দিত স্পন্দন গতি। আমরা কি ফ্যান যে ঘুরে আমাদের মাথার উপরে, একে কি সরল ছন্দিত স্পন্দন গতি বলতে পারবো? অবশ্যই না। কারণ আমার ফ্যানটা যখন ঘুরে, ও একটা নির্দিষ্ট বিন্দুকে কি নির্দিষ্ট সময় পর পর কি অতিক্রম করে, কিন্তু ফ্যান যদি আমার কি অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় কি ওর যদি বিপরীত দিকে যদি ঘুরতো, তাহলে কি আমরা ফ্যানের গতিকেও কি বলতে পারতাম? সরলছন্দিত স্পন্দন গতি। কিন্তু আমরা দেখেছি যে আমাদের ফ্যান বা পৃথিবী যে হলো কি সূর্যের চারদিকে ঘুরছে, বা পৃথিবীকে কেন্দ্র করে যখন হলো কি চাঁদ ঘুরছে, এগুলো কি অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় কি তার বিপরীত দিকে কি ঘুরে না, তাহলে সেগুলোকে আমরা চাইলেও সরলছন্দিত স্পন্দন গতি বলতে পারবো না। সরলছন্দিত স্পন্দন গতি আমরা কাকে বলছি? যে যে গতিশীল বস্তু অর্ধেক সময় একদিকে
এবং তার বাকি অর্ধেক সময় কি তার বিপরীত দিকে যদি চলে, তাহলে কি আমরা তাকে সরলছন্দিত স্পন্দন গতি বলতে পারি। যে আমরা যে হলো কি ঢেউ দেখি, নদীর ঢেউ, একেও আমরা কি সরলছন্দিত স্পন্দন গতি বলতে পারি। কারণটা কি? কারণটা এর অর্ধেক সময় ও কি একদিকে এবং বাকি অর্ধেক সময় কি এর বিপরীত দিকে কি করে চলে। এই কারণে আমরা একেও কি বলি? সরলছন্দিত স্পন্দন গতি। এখন এই সরলছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে আমরা কিছু কি সূত্র দেখতে পাই। প্রথমে স্প্রিংয়ের উপর, স্প্রিংয়ের যে গতিটা আছে এর উপর কি হুকের একটি সূত্র আছে। যে কি সূত্র? আমি একটা কি স্প্রিংয়ের উপর যদি কি অ্যাপ বল প্রয়োগ করি, যদি এর ফলে যদি স্প্রিংয়ের হলো কি এক্স দূরত্ব যদি কি অতিক্রম করে, তাহলে হুকের একটি সূত্র আছে যে এফ ইকুয়াল মাইনাস কে এস। এখানে এফটা হচ্ছে কি আমি যে বলটা প্রয়োগ করছি, কে হচ্ছে হলো কি স্প্রিং ধ্রুবক, এবং এক্স হচ্ছে ও কতটুক দূরত্ব কি অতিক্রম করলো। তাহলে আমরা চাইলেই কি এই সূত্র দিয়ে অঙ্ক কি করতে পারি। যদি বল এবং কি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি স্প্রিং ধ্রুবক কি করতে পারি? নির্ণয় করতে পারি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন আমরা মাইনাস ইউজ করি। কারণ আমরা জানি কি স্প্রিংকে যখন আমরা কি টেনে ধরি, তখন এর বিপরীত দিক থেকে কি একটা বল কি হয়? তৈরি হয়। এর বিপরীত দিক থেকে আমরা কি ওদেরকে সামনে নিতে চাচ্ছি, কিন্তু স্প্রিংটাকে আবার কি ওর কি পূর্বের অবস্থানে কি ফিরে যেতে চাচ্ছে। এই কারণে আমরা কি এখানে মাইনাস ব্যবহার করে থাকি। তাছাড়া স্প্রিংয়ের ভর যদি হয় কি এম, এবং এর ফলে যদি কি এক্স দূরত্ব যদি কি করে অতিক্রম করে, তাহলে কি আমরা আরেকটা সূত্র লিখতে পারি। সেটা হচ্ছে যে এর দোলনকাল, মানে এই যে কি একবার এখান থেকে এখানে যে আসবে বা একটা ওর পূর্ণ দোলন সম্পূর্ণ করতে এর দোলনকাল টি সমান সমান, দোলনকাল জিনিসটা কি আমরা পরবর্তীতে এটা কি তরঙ্গের যে সংশ্লিষ্ট রাশি আছে সেখানে আমরা কি আলোচনা করব যে দোলনকাল বলতে আমরা কি বুঝি। তাহলে আমরা কি করতে পারি যে এই যে দুলতে ওর কতটুকু সময় লাগবে, এটা আমরা 2π√m/k এই সূত্রের সাহায্যেও কি করতে পারি? বের করতে পারি। যেখানে এম হচ্ছে কি স্প্রিং এর ভর, কে হচ্ছে হলো কি স্প্রিং ধ্রুবক, আর টি হচ্ছে দোলনকাল। আমরা একটু আগে বলেছিলাম যে সরলছন্দিত স্পন্দন শুধু স্প্রিং নয়, আমার কি একটা পেন্ডুলামও হতে পারে। একটা পেন্ডুলাম এ পাশ থেকে এ পাশে সম্পূর্ণ ঘুরে আসতে ওর যতটুকু সময় লাগবে তাকেও আমরা বলি কি দোলনকাল, এবং একে বলা হয় কি টি দ্বারা প্রকাশ করি আমরা। আর এই সুতার দৈর্ঘ্য যদি আমার হয় কি এল, এবং তখন আমরা এই দোলনকালকে কিভাবে প্রকাশ করতে পারি যে টি সমান সমান 2π√L/g, যেখানে এল হচ্ছে সুতার দৈর্ঘ্য, জি হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ, এবং টি হচ্ছে ও একটা পূর্ণ দোলনে কতটুকু সময় লাগবে। তো এই তোমাদের বইয়ে এগুলো নিয়ে কি বিস্তারিত কি আলোচনা নেই। তোমরা যখন কি ইন্টারে যাবে, ইন্টারে পদার্থবিজ্ঞানে এটা নিয়ে কি বিস্তারিত আলোচনা আছে, তাই আমরা এটা নিয়ে কি এখন কি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। কিন্তু তোমাদের জন্য কি সূত্রগুলো কি জেনে রাখা দরকার। যদি হলো কোনো কারণে এই সূত্র দিয়ে যদি আমার যদি কি কোনো অঙ্ক বা ম্যাথ আসে যাতে তোমরা কি করতে পারো, সে কারণে আমি সূত্রগুলো কি দেখালাম। তাছাড়া তোমাদের হলো কি বইয়ের মধ্যে দেখবে 189 পৃষ্ঠায় আর কি একটা উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণের মধ্যে একটা অঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই অঙ্কটাকে দেখতে পারো আর কি। এরপর তরঙ্গ, যে তরঙ্গ বলতে কি বুঝি। তোমরা জেনে অবাক হবে, আমরা যে কথা বলি, আমাদের কথা বা শব্দ একজনের কাছ থেকে অন্যজনের কাছে যে পৌঁছায় সেটা কি আকারে? এইভাবে তরঙ্গ আকারে। বা তোমাদের হলো কি বিদ্যুৎ,
এটাও কি এক পাশ থেকে যে আরেক পাশে যায় সেটাও কি তরঙ্গ আকারে। তরঙ্গ জিনিসটা আসলে কি, বা নদীতে যে কি ঢেউ খেলে সেটাও কি আকারে, তরঙ্গ আকারে। তোমরা যখন কি খেলাধুলা করো, তোমাদের কোনো বল বা তোমাদের কি স্যান্ডেল বা জুতা যদি পানিতে পড়ে যায় তখন তোমরা কি করো, তখন তোমরা কি করো যে কি ঢিল মারো পুকুরে। পুকুরে ঢিল মারলে কি হয়, একটা কি তরঙ্গের সৃষ্টি হয় বা ঢেউয়ের সৃষ্টি হয়। সে ঢেউয়ের কারণে কি হয়, জুতাটা আস্তে আস্তে তোমার তীরে পৌঁছে যায়। এখন কখনো তোমাদের মনে কি প্রশ্ন জাগেনি কেন আমার হলো কি জুতাটা কি তীরের কাছে আসলো বা কিভাবে আসলো? আমরা এখন এই জিনিসটা কি আলোচনা করব এই জায়গায়, যে তরঙ্গ আসলে কি। তোমাদের তরঙ্গ বক্স আকারে সুন্দর একটা সংজ্ঞা কি তোমাদের বইয়ে দেওয়া আছে 191 পেজে। সেখানে বলা হচ্ছে কি তরঙ্গ হচ্ছে একটা মাধ্যমের ভিতর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি পাঠানোর একটি প্রক্রিয়া। এই তরঙ্গ সৃষ্টি করতে হলে অবশ্যই তোমার কি একটা কি মাধ্যমের দরকার হবে। তুমি যদি তোমার টেবিলে যদি কি কান রেখে টেবিলের মধ্যে যদি কি শব্দ করো, তাহলে দেখবে সেই শব্দটা তোমার কি কান পর্যন্ত কি পৌঁছে গেছে, কি আকারে, তরঙ্গ আকারে। এখানে শব্দটা কিভাবে তোমার কানের পর্যন্ত পৌঁছালো, যে এখানে হলো মাধ্যম হিসেবে ব্যবহার হয়েছে আমার কি কঠিন মাধ্যম। তাছাড়া পানির ভেতরে মাছ বা ডলফিন তাদের হলো কি বিভিন্ন তথ্য আদান প্রদান করে কি তরল মাধ্যমের ভেতর দিয়ে। এবং আমরা যে হলো কি কথা বলি এবং অন্য লোক যে আমাদের কথাগুলো যে শুনে, এটা কি মাধ্যমে যায়, বায়ু মাধ্যমে। তরঙ্গ সৃষ্টি হতে হলে অবশ্যই কি এর প্রয়োজন, মাধ্যমের প্রয়োজন। তো তরঙ্গ, আমি আবার বলি, তরঙ্গ বলতে আমরা কি বুঝি, যে তরঙ্গ হচ্ছে একটা মাধ্যমের ভেতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি পাঠানোর একটা প্রক্রিয়া। কিভাবে, একটু আগে আমরা বললাম যে আমাদের যদি বল বা একটা যদি স্যান্ডেল যদি আমার পুকুরের পানিতে যদি পড়ে, তখন আমরা কি করি, যে ঢিল ছুরি পুকুরের পানিতে, তখন কি হয়, একটা কি তরঙ্গের সৃষ্টি হয়। এবং তরঙ্গটা সৃষ্টি হওয়ার সাথে সাথে কি এক প্রকার শক্তি কি হয়, উৎপন্ন হয়। এই শক্তির কারণে কি করে, আমাদের যে জুতো বা স্যান্ডেল বা বলটা আস্তে আস্তে সেই শক্তির মাধ্যমে কি নদীর মাঝের থেকে বা পুকুরের মাঝের থেকে কিনারায় কি চলে আসে। তো তরঙ্গ হচ্ছে একটি মাধ্যমের ভিতর দিয়ে শক্তি সঞ্চালনের একটি কি প্রক্রিয়া। এবং আরেকটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে, যে তরঙ্গ যখন সৃষ্টি হয়, মাধ্যমের কণাগুলো এরা কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে কি স্থানান্তরিত হয় না। আমি আবার বলছি, যে তরঙ্গ যখন সৃষ্টি হয়, মাধ্যমের যে কণাগুলো, এই কণাগুলো কখনোই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় না। এরা কি করে, শুধু হলো কি নিজে কি কম্পনের মাধ্যমে অথবা উপর নিচের মাধ্যমে এই শক্তিটাকে এক স্থান থেকে কি অন্য স্থানে সঞ্চালন করে, কিন্তু কি মাধ্যমের কণাগুলো কি হয় না, স্থানান্তরিত হয় না। এখন আমরা যদি সম্পূর্ণ জিনিসটা একত্রে করে যদি তরঙ্গের সংজ্ঞা বলতে যাই, তো তরঙ্গ কি, তরঙ্গ হচ্ছে একটি মাধ্যমের ভেতর দিয়ে শক্তি সঞ্চালনের একটি প্রক্রিয়া, যেখানে মাধ্যমের কণাগুলো কি স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না। আশা করি তোমরা কি তরঙ্গ সম্পর্কে একটু হলেও কি ধারণা পেয়েছ। তরঙ্গের কিছু কি বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? এক নম্বরে আমরা বলতে পারি যে তরঙ্গ সঞ্চালনের জন্য অবশ্যই কি মাধ্যমের প্রয়োজন। যে তরঙ্গের বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করতে যাই, যে তরঙ্গ সঞ্চালনের জন্য অবশ্যই একটি কি মাধ্যমের প্রয়োজন। মাধ্যম ছাড়া কখনো কি তরঙ্গ আমরা কি করতে পারবো না, এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করতে পারবো না। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি, যে এর কণাগুলো কি হয় না, স্থানান্তরিত হয় না। যে কণাগুলোর কি স্থানান্তরিত হয় না, জাস্ট হলো কি যেখানে একটা কি উপর নিচ বা কম্পনের মাধ্যমে শক্তিটা কি করে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালন করে। আচ্ছা, তাহলে আমরা হলো কি 3 নাম্বার হলো কি বলতে পারি, যে
এটা কি করে যে তরঙ্গ শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে। 4 নম্বরে আমরা কি বলতে পারি যে সব তরঙ্গের কি একটা কি বেগ থাকে। তুমি দেখবে যে পূর্বে আর কি যখন আমাদের যোগাযোগ ব্যবস্থা ততটা কি উন্নত ছিল না, তখন গ্রামের লোকেরা বা অন্য লোকেরা যে আমার একটি রেল লাইনের উপর দিয়ে রেল চলছে কি না সেটা পরীক্ষা করার জন্য তারা কি করতো, রেল লাইনের যে পাতগুলো থাকে লোহার পাত, সেখানে কি কান পেতে শুনতো। কান পেতে যখন কান পাততো, যদি হলো কি ওই লাইনের উপরে যদি কোনো যদি রেল থাকতো, তাহলে সেই শব্দটা কি তারা কি শুনতে পেত। এটা কিসের মাধ্যমে, যে কঠিন মাধ্যমে শব্দের কি একটা কি বেগ আছে। যেমন লোহার মধ্যে দিয়ে এই বেগ আমরা হলো জানি কত, যে 4000-এর কি উপরে আর কি, 5000-এর কাছাকাছি। তাছাড়া কি পানিতে হলো কি তরঙ্গ বেগ বা শব্দের বেগটা হচ্ছে 1439 মিটার পার সেকেন্ড, এবং বাতাসের সেটা হচ্ছে কত, 330 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হলো কি কঠিন মাধ্যমে এই তরঙ্গের বেগ কি সবচেয়ে বেশি। এ কারণে আমরা যদি কি দেখো এখানে যে আমি শব্দ করছি আমাদের ভিডিওর মধ্যে, দেখো আমি টেবিলে যদি কোনো শব্দ করে থাকি, আমাদের কি ভিডিওতে কোনো শব্দ কি শোনা যাচ্ছে না। কিন্তু একটা লোককে যদি আমি বলি টেবিলের মধ্যে যদি হলো কি কান যদি রাখতে, তাহলে কি দেখা যাবে যে সে অবশ্যই কি শব্দটা শুনতে পাচ্ছে। অর্থাৎ বায়ু মাধ্যমে আমার কি এই বেগটা কি কম হওয়ার কারণে আমি কি শব্দটা কি শুনতে পাচ্ছি না, কিন্তু কঠিন মাধ্যমে এই বেগটা কি বেশি হওয়ার কারণে কি কেউ যদি হলো কি টেবিলের উপর যদি কান রাখে, তাহলে সে সহজে কি শব্দটা শুনতে পাবে। আবার যদি হলো কি পানিতে যদি হলো তুমি গিয়ে যদি শব্দ করো, তোমার বন্ধু যদি একসাথে যদি পানিতে কি ডুব দিয়ে থাকে তোমার সাথে, দেখবে তোমার কথাটা ও কি শুনতে পাবে। যেটা পানির বাইরে যদি একটা ব্যক্তি দাঁড়িয়ে থাকে, সে সেই শব্দটা কি শুনতে পারবে না। তাহলে আমরা দেখছি বায়ুতে শব্দের বেগ কি সবচেয়ে কম 330 মিটার পার সেকেন্ড, পানিতে সেটা কত 1439 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে ও 1439 মিটার পথ কি করে অতিক্রম করে, এবং লোহাতে সেটা কি 5000-এরও উপরে। এরপর কি তরঙ্গের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, তাহলে আমরা 4 নম্বর কি বলছি, তরঙ্গের একটা কি আছে, বেগ আছে। 5 নম্বরে আমরা বলতে পারি তরঙ্গের প্রতিফলন হয়। প্রতিফলন কি বা প্রতিফলন বলতে আমরা কি বুঝি, তোমাদের 9-এ থাকতে আমরা একটা ক্লাস করেছিলাম আলোর প্রতিফলন। সেখানে প্রতিফলন বলতে আমরা কি ব্যাখ্যা করেছিলাম, যে প্রতিফলন কাকে বলে, যদি তরঙ্গটা একটা মাধ্যমে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে যদি কি আবার ফেরত আসে, তাহলে তাকে আমরা বলি গেল কি প্রতিফলন। একটা মাধ্যমে বাধা পেয়ে যদি কি পূর্বের মাধ্যমে আবার ফেরত আসে, তাহলে তাকে কি বলা হয়, প্রতিফলন। তোমরা কি অনেকে কি তোমাদের খালি একটা রুমে গিয়ে যদি হলো কি আওয়াজ করো, দেখবে তোমাদের সেই আওয়াজটা কি আবার কি তোমাদের কানে ফেরত আসছে। বা আমরা বিভিন্ন কি সিনেমার মধ্যে ঠিক আছে দেখি যে পাহাড়ের উপরে গিয়ে ঠিক আছে হিরো গিয়ে হলো বলতেছে কি পিয়া পিয়া পিয়া, ঠিক আছে সে একবার পিয়া বললো, এই জিনিসটা কি আবার বারবার কি হচ্ছে রিপিট হচ্ছে। তাহলে সেটা কিসের মাধ্যমে, যে সেটা কি পাহাড়ের একটা প্রান্তে গিয়ে বাধা পেয়ে কি আবার কি তোমাদের কানে ফেরত আসতেছে। তাই একে বলা হয় কি প্রতিফলন। তরঙ্গের একটা বৈশিষ্ট্য হচ্ছে তরঙ্গের কি আছে, প্রতিফলন আছে। তরঙ্গের প্রতিসরণ হয়। তরঙ্গের আরেকটা বৈশিষ্ট্য কি, তরঙ্গের কি আছে, প্রতিসরণ। প্রতিসরণ বলতে কি বুঝি, যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে কি প্রবেশ করতে পারে। এই পরীক্ষাটা তুমি কি সচরাচর কি করতে পারো, যে তুমি পানিতে পুকুরে পানিতে কি ডুব দিয়ে থাকো এবং তোমার আরেকটা বন্ধুকে বলো শব্দ করতে, দেখবে ও কি বায়ু মাধ্যমে কি শব্দ করছে, সেই শব্দটা তুমি কি পানি মাধ্যমে থাকা অবস্থাও কি শুনতে পাচ্ছ। অতএব প্রতিসরণ বলতে আমরা কি বুঝি, যে এক মাধ্যম থেকে যদি আরেক মাধ্যমে যদি কি প্রবেশ করতে পারে, তাহলে তাকে বলা হয় কি প্রতিসরণ। তো তরঙ্গের কি এই প্রতিসরণ রয়েছে। এছাড়া তো তরঙ্গের কি আছে, তরঙ্গের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর উপরিপাতন সম্ভব। উপরিপাতন কেমনে, তো আমরা অনেকে নয়েজ সাথে কি পরিচিত, উপরিপাতন।
যে অনেক লোক যখন একসাথে কথা বলি, একটা লোকের যদি হলো কি তরঙ্গ আকারে এভাবে যদি কি তার শব্দটা যদি পাস হয়, আরেকটা লোক যখন কথা বলছে তখন এইভাবে কি তার শব্দটা কি পাস হচ্ছে, মানে একটা তরঙ্গের উপর দিয়ে আরেকটা তরঙ্গ কি পড়ে যাচ্ছে। তখন কি আমরা দেখি দুজন যদি একসাথে কথা বলতে শব্দটা আমরা কি ভালোভাবে কি শুনতে পাই না। এর কারণটা কি, কারণ কি অনেক লোক যখন হলো কি একসাথে কথা বলে তখন তরঙ্গের এইভাবে কি উপরিপাতন কি ঘটে। এই উপরিপাতন ঘটার কারণে আমরা কি শব্দটা ভালোভাবে কি শুনতে পাই না, তখন আমাদের বাধ্য হয়ে বলতে হয় যে একজন একজন করে কি কথা বলো। তো তরঙ্গের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি উপরিপাতন। তোমাদের বইয়ে কি সুন্দরভাবে কি এর ব্যাখ্যাগুলো কত 192 এবং 193 পেজে সুন্দরভাবে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কি বৈশিষ্ট্যগুলো একবার কি পড়ে নেবে আর কি। এরপর হচ্ছে তরঙ্গের কি প্রকারভেদ। তরঙ্গকে দুই ভাগে ভাগ করা যায়, এক অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা কি অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য কি, আমি একটা স্প্রিংকে বল প্রয়োগ করে সামনের দিকে কি নিতে চাই, তো স্প্রিংটার সরণ হচ্ছে কি সামনের দিকে এবং ও দৈর্ঘ্যও বৃদ্ধি পাচ্ছে হলো কি এর সমান্তরালে, এর কি সমান্তরালে। তাহলে আমরা অনুদৈর্ঘ্য বলতে কি বুঝি, যে আমি যদি কোনো বস্তু তার গতিবেগের সাথে এর সরণটা যদি সমান্তরালে থাকে, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে তাকে আমি বলছি হলো কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। সেই তরঙ্গটাকে আমি কি বলছি অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর অনুপ্রস্থ কি, যে আমার হলো কি ও যেতে চাচ্ছে কি সামনের দিকে, যাচ্ছে কি সামনের দিকে, কিন্তু এর সরণটা ঘটতেছে হলো কি এর সাথে লম্বভাবে। কিভাবে? লম্বভাবে। তাহলে আমার যদি বেগ যদি থাকে কি সামনের দিকে এবং এটা যদি কি প্রস্থ বরাবর বা লম্ব বরাবর যদি কি হয় প্রসারিত হয়, তাহলে আমরা হলো কি একে বলি কি অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে আমরা দুই ধরনের কি তরঙ্গ দেখতে পাই, যে একটা কি অনুদৈর্ঘ্য, যে হলো কি এর বেগের সাথে যদি এটা যদি কি সমান্তরালে থাকে এর সরণটা, তাহলে তাকে বলা হয় অনুদৈর্ঘ্য। এবং অনুপ্রস্থ কাকে বলি, যে এর বেগের সাথে ও যদি কি লম্বভাবে যদি কি হয় প্রসারিত হয়, তাহলে একে বলা হয় কি অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে উদাহরণ হিসেবে আমি অনুদৈর্ঘ্য তরঙ্গ কি স্প্রিংয়ের যে হলো কি প্রসারণ, সেটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবং আমাদের কি নদীর যে ঢেউয়ের যে প্রসারণ, সেটা হচ্ছে কি আমার অনুপ্রস্থ তরঙ্গ। এরপর আমার কি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলা, যেটা পরীক্ষার মধ্যে তোমাদের হলো কি ম্যাথ করার কাজে কি খুব ব্যবহৃত হবে, সেগুলো হচ্ছে কি তরঙ্গের সংশ্লিষ্ট কিছু রাশি। প্রথমে হচ্ছে পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দন কাকে বলে একটু খেয়াল করো। দেখো এটা কি আমার কি সম্পূর্ণ এখনো হয়নি, এটা এখনো কি হয়নি সম্পূর্ণ হয়নি, এখন অর্ধেক হয়েছে। কি হয়েছে? অর্ধেক। এখনো সম্পূর্ণ হয়নি, এখন পুরোটা কি হয়েছে সম্পূর্ণ হয়েছে। একে বলা হয় কি এই দোলনের পূর্ণ দোলন। পূর্ণ দোলনটা আমরা মনে হয় কি চিনতে পেরেছি। পূর্ণ দোলন কি, এই যে এই তরঙ্গটা পুরোটা কি হয়েছে সম্পূর্ণ হয়েছে, একে বলা হয় কি পূর্ণ দোলন। একটু আগে আমরা হলো কি যে জিনিসটা নিয়ে হলো কি সমস্যা পড়েছিলাম, যে দোলন কাল বা এর আরেকটার নাম কি পর্যায় কাল, যারকে আমরা কি টি ধারা কি করেছিলাম প্রকাশ করেছিলাম। দোলনকাল বা পর্যায়কাল কাকে বলে? একটা পূর্ণ দোলন সম্পূর্ণ হতে যে সময়টা লাগে তাকে বলা হয় কি পর্যায়
কাল। আমি আবার বলছি যে একটা পূর্ণ দোলন সম্পূর্ণ হইতে যে সময়টা লাগে তাকে বলা হয় কি পর্যায়কাল। তোমাদের পরীক্ষার মধ্যে হলো যে ম্যাথগুলো আসে, ম্যাথগুলোর মধ্যে তারা শুধু কি চিত্র দিয়ে দেয় এবং চিত্র থেকে আমার অঙ্কটা কি কমপ্লিট করা লাগে, যে এইভাবে একটা কি চিত্র দেওয়া আছে, বললো কি এই চিত্রের পর্যায়কাল কত এবং বললো এই সম্পূর্ণ তরঙ্গটা সম্পূর্ণ হতে এর কত 5 সেকেন্ড সময় লাগে। তাহলে আমরা এখন প্রশ্ন হচ্ছে যে কি এই চিত্র থেকে আমি কিভাবে পর্যায়কাল নির্ণয় করব। আমরা কি বলেছিলাম সংজ্ঞায়, যে একটি পূর্ণ দোলন সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে বলা হয় কি পর্যায়কাল। আমি ধরলাম আমার এখানে কি n সংখ্যক কি আছে, পূর্ণ দোলন আছে। তো আমরা হলো ধরলাম যে কি n সংখ্যক পূর্ণ দোলন সম্পূর্ণ হতে সময় লাগে t সেকেন্ড। কি সেকেন্ড? t সেকেন্ড। সুতরাং একটি পূর্ণ দোলন সম্পূর্ণ হতে সময় লাগে t/n সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারি যে পর্যায়কালের একটা সূত্র পেলাম যে পর্যায়কাল t সমান সমান কি t/n, যেখানে হচ্ছে t হচ্ছে কি সময় আর n হচ্ছে পূর্ণ দোলনের সংখ্যা। তাহলে আমরা একটা পর্যায়কালের সূত্র পেলাম t সমান সমান কি t/n। এই সূত্রটা তোমরা কি লিখে রাখবে, এই সূত্রটা তোমাদের অঙ্কেও করার কাজে দরকার হবে। আর পর্যায়কালের তাহলে একক কি, আমরা জানি কি সময়ের একক কি সেকেন্ড, পূর্ণ দোলনের কোনো একক নেই, এই কারণে কি পর্যায়কালের একক হচ্ছে হলো কি সেকেন্ড এবং এর মাত্রা হচ্ছে সময়ের মাত্রা কি ক্যাপিটাল টি। এরপর আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পাঙ্ক। তোমরা অনেক জায়গায় এইগুলোকে পাবে বা এই কম্পাঙ্ক জিনিসটা পাবে, কি স্মলার অ্যাপ দ্বারা প্রকাশ করা হয় ফ্রিকোয়েন্সি, যে কম্পাঙ্ক কাকে বলে। আমরা একটু আগে বলেছি যে একটা পূর্ণ দোলন সম্পূর্ণ হতে যে সময়টা লাগে তাকে বলতেছে কি পর্যায়কাল। এখন কম্পাঙ্ক হচ্ছে যে 1 সেকেন্ডে যে কয়টি কি পূর্ণ দোলন সম্পূর্ণ করবে। আমি আবার বলি যে 1 সেকেন্ডে যে কয়টি কি পূর্ণ দোলন সম্পূর্ণ করবে তাকে বলা হয় কি কম্পাঙ্ক। তাহলে দেখো এটার জন্য কি সূত্র কি হতে পারে, যে t সেকেন্ডে সম্পূর্ণ করে n টি পূর্ণ দোলন, সুতরাং 1 সেকেন্ডে কি সম্পূর্ণ করে n/t কি পূর্ণ দোলন। অতএব কি 1 সেকেন্ডে তোমার হাজারটাও কি পূর্ণ দোলন কি সম্পূর্ণ করতে পারে। তাহলে কি বলতেছি যে আমার যদি কি এইটাও দেওয়া থাকে যে এখান থেকে যদি আমাকে বলে কম্পাঙ্ক নির্ণয় করো, তাহলে চাইলে কিন্তু কি আমি অতি সহজে কি এই চিত্র থেকে এবং এই সময় থেকে কি কম্পাঙ্ক নির্ণয় করতে পারি। কিভাবে? এখানে আমার পূর্ণ দোলন দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা, অতএব এখানে n এর মান কত 4 এবং t দেওয়া আছে কত 5 সেকেন্ড। তাহলে কম্পাঙ্ক f সমান সমান কি n/t বা 4/5। এটার মাধ্যমে আমরা কি করতে পারি কম্পাঙ্ক নির্ণয় করতে পারি। মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে যে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক দেখাও, কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক দেখাও। তো দেখো সম্পর্কটা কি, যে আমরা একটু আগে দিচ্ছি f সমান সমান n/t। আমি যদি 1 দ্বারা ভাগ করতে চাই t/কি n। আমরা একটু আগে দেখেছি যে t সমান সমান কি ছিল t/n। তাহলে আমরা কি লিখতে পারি 1/t। তাহলে f হচ্ছে হলো কি পর্যায়কালের ব্যস্তানুপাতি বা f ইকুয়াল 1/t বা t ইকুয়াল 1/f। এটা হচ্ছে কি পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে কি সম্পর্ক। তাহলে আমার যদি পর্যায়কালও যদি দেওয়া থাকে তাহলে পর্যায়কাল থেকে আমি কি সরাসরি কি কম্পাঙ্ক নির্ণয় করতে পারি, বা কম্পাঙ্ক দেওয়া থাকলে আমরা কি কম্পাঙ্ক থেকেও কি সরাসরি কি পর্যায়কাল নির্ণয় করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে স্যার হলো কম্পাঙ্কের একক কি। আমরা জানি দোলনকালের কোনো একক নেই, সময়ের একক হচ্ছে সেকেন্ড, মানে কি পার সেকেন্ড। অতএব পার সেকেন্ডকে এক কথায় বলা হয় কি হার্টজ।
তাহলে কম্পাঙ্কের একক হচ্ছে কি হার্টজ, এবং যদি মাত্রা বের করতে বলে আমরা জানি কি সময়ের মাত্রা টি পার কি 1। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ বা পার সেকেন্ড, আর মাত্রা হচ্ছে পার কি টি। এরপর আমরা যে জিনিসটা শিখব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। একে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। কি ধারা? ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য কি? এ একটা পূর্ণ দোলন, এই পূর্ণ দোলনের দৈর্ঘ্যকে আমরা বলা হয় কি তরঙ্গ দৈর্ঘ্য। যে এটা হলো কি, এই যে আমার একটা পূর্ণ দোলন, এটা 2 মিটারও হতে পারে, 1 মিটারও হতে পারে। যে একটা পূর্ণ দোলনের যে দৈর্ঘ্য তাকে আমরা বলা হয় কি তরঙ্গ দৈর্ঘ্য, এবং একে কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা দ্বারা। এরপরে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ কি? যে 1 সেকেন্ডে, আর সরি আমি তরঙ্গ দৈর্ঘ্যের একক নিয়ে আলোচনা করিনি। তাহলে কি বলছি, একটা পূর্ণ দোলনের কি যে দৈর্ঘ্য তাকে বলা হয় কি তরঙ্গ দৈর্ঘ্য কি ল্যামডা। তাহলে আমরা জানি কি দৈর্ঘ্যের একক কি মিটার, অর্থাৎ তরঙ্গের দৈর্ঘ্য কি একক মিটার। আর যদি মাত্রা বলি আমরা জানি কি দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, লেন্থ। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের কি একক হচ্ছে মিটার, এবং কি এর মাত্রা হচ্ছে এল। তরঙ্গ বেগ কাকে বলে? তরঙ্গ বেগ হচ্ছে যে 1 সেকেন্ডে একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, বেগের সঙ্গে আমরা জানি যে হলো কি একক সময়ে যতটুক কি স্মরণ ঘটে বা যতটুক অবস্থার পরিবর্তন হয় তাকে বলি আমরা কি বেগ। তাহলে তরঙ্গ বেগ কি? একটা তরঙ্গ 1 সেকেন্ডে যতটুক পথ অতিক্রম করে তাকে বলা হয় কি তরঙ্গ বেগ। আমরা জানি কি বেগের একক কি মিটার পার সেকেন্ড, এবং ভি এর একটা কি সূত্র আছে যে ভি সমান সমান কি এফ ল্যামডা। ভি সমান সমান কি এফ ল্যামডা। এই সূত্র দিয়ে কি আমরা অনেকগুলোকে অঙ্ক করব। তোমাদের কি তরঙ্গ সংশ্লিষ্ট যে রাশিগুলো এটা কি ভালোভাবে বা স্পষ্টভাবে তোমাদের বই ততটা দেওয়া নেই। আশা করি কি তোমরা এই জিনিসগুলো কি বুঝতে পেরেছো। আজকে আর নয়, আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা কি শব্দ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সবাইকে বাসায় অবস্থান করবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।